This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা বাজে আপনার সামনে হাজির ঠোঁটকাটা আপনার কথা বলতে, আপনার মুড আপনার ভাষায়। আপনি জ্যোতিষ চর্চায় বিশ্বাস করেন? মানে আগামী দিনে আপনার জন্য, নিজের জন্য কি অপেক্ষা করছে এসব জানতে চান? ভালো লাগে? অনেকেরই লাগে। আজ আগামীতে দেশে কি হতে চলেছে ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি। বললেন ইস বার 400 পার, 2024-এ 400 পেরিয়ে যাবে এনডিএ, বিজেপি একাই 370। ঠোঁট কাটা বলছে, এ কথা ভাববেন না। সংসদে দাঁড়িয়ে বলেছেন প্রধানমন্ত্রী, पूरा देश कह रहा है अब की बार एनडीए को तो 400 पार करवाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। রাজনীতির মঞ্চে ইস বার 200 পার বলা আর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর 400 পারের আত্মবিশ্বাসের তফাৎটা তো নিশ্চয়ই আপনি বোঝেন। 2021-এর আগে বাংলায় এসে ইস বার 200 পার তাবর নেতাদের মুখে মুখে ঘুরেছে, সফল হয়নি সেই স্বপ্ন। কিন্তু এবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আত্মবিশ্বাস টইটম্বুর। এর কারণ কি? বিজেপির যে কোনো নেতাকে আপনি প্রশ্ন করুন, নিশ্চিত উত্তর দেবে মোদিজির উন্নয়ন। তবে ঠোঁট কাটা তো মনে ঘুরঘুর করে সব সময় কোনো না কোনো প্রশ্ন। এই আত্মবিশ্বাসে কি শ্রীরামের কোনো ভূমিকা রয়েছে? রামলালা মোদি এর আগেও সংসদে বলেছেন, কিন্তু এমন কনফিডেন্স, সংখ্যা নিয়ে এমন ভবিষ্যৎবাণী আগে শোনা যায়নি। 22 জানুয়ারি বললেন রামই জাতীয় চেতনা, আর 5 ফেব্রুয়ারি মানে আজ 400-র গ্যারান্টি দিলেন। সত্যি রামের কি অপার মহিমা। যেভাবে কংগ্রেস সহ বাকি বিরোধীদের তুলোধনা করলেন সংসদে দাঁড়িয়ে, তাতে আত্মবিশ্বাস ঝরে ঝরে পড়ছিল। দেখাবো সে সব। তবে সবার আগে বলতেই হচ্ছে, মাধ্যমিকেও এবার ঘুম। মাধ্যমিকও ছাড়ছে না দুর্নীতি। এবার মাধ্যমিকেও ইডি আর সিবিআই। রাজ্য শিক্ষা ব্যবস্থা রসাতলে গেছে বলে যারা গলার শিরা ফুলিয়ে ঘোরাফেরা করেন তারা কি বলবেন? দেখুন, দুপুর দুপুর মাধ্যমিক নিয়ে বোমাটা ফাটিয়ে দিয়েছে বিজেপি, আর বিকেলে মুখ্যমন্ত্রী বললেন তিনি বাতিল করলেন তার দিল্লি সফর। দিল্লি যাওয়ার কথা ছিল আজই, নিজেই জানালেন বাতিল। কিন্তু কেন? দিল্লি अभी दूर है। এখন তো এই হিল্লি দিল্লি নিয়ে ব্যস্ত বঙ্গের রাজনীতি, বুঝলেন না? কথা ছিল আজ বিকেলেই দিল্লির উড়ান ধরবেন মুখ্যমন্ত্রী। কাল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বৈঠক রয়েছে, সেই বৈঠকেই যোগ দেবেন এমন কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তার আগেই রাজধানী উড়ে গেলেন বিরোধী দলনেতা। দিল্লি গেলেন, উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী, দেখা করলেন অমিত শাহের সঙ্গেও। আর কি, সকাল থেকে বাংলার নজর তাই দিল্লিতে পড়েছিল। তবে বিকেল হতেই রাজনীতির নজর আবার বাংলায় ফিরল। নবান্নে মিডিয়ার নজর ফেরালেন মুখ্যমন্ত্রী নিজে। আমি দিল্লি যাওয়া বাতিল করেছি, কারণ আমার বাজেট আছে 8 তারিখে। আজকে আমাদের ক্যাবিনেটে অলরেডি বাজেটের ড্রাফট যেগুলো নিয়ে আলোচনা হয়, এগুলো নিয়ে আমরা অলরেডি মিটিং করেছি। এবং যেহেতু আমার হাতে মাত্র 2 দিন টাইম আছে, তাই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি দিল্লি যাওয়াটা বাতিল করেছি। এমার্জেন্সি সিচুয়েশনের জন্যই দিল্লি সফর বাতিল? কি এমন এমার্জেন্সি? নবান্নে সাংবাদিক বৈঠক করে সে কথাই বললেন মুখ্যমন্ত্রী। অথচ 3 দিন আগে মমতাই বলেছিলেন দিল্লি সফরের কথা ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে। আমাকে একদিনের জন্য দিল্লি যেতে হবে, রাজনীতির জন্য নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে ওরা নাকি একটা এক্সপার্টস কমিটি করেছে, তারা আমাকে আমার ওপিনিয়ন জানাতে ডেকেছেন। একদিনের দিল্লি সফর,
কর্মসূচি জানাতেই দুয়ে দুয়ে চার করল রাজনীতি। ভাইপো দিল্লিতে আছে, উনি কলকাতায় আছেন। ভাইপো যখন পিসি যখন দিল্লি যাবেন, ভাইপো তখন কলকাতায় আসবেন। তাই আমি 5 তারিখে সন্ধ্যায় যাব, 6 তারিখে বেলা 2টোয় মিটিং করব, করে আমি সন্ধ্যায় ফিরে চলে আসব, কারণ 8 তারিখে আমার বাজেট আছে। প্রধানমন্ত্রীকে বলবেন যে একটু ভাইপোকে দেখো, রক্ষা করো। তবে আগামীকাল মিটিং আছে দুপুর 2টোয়। মুখ্যমন্ত্রী আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাচ্ছেন দিল্লি, এটা একটা চিন্তার বিষয়। মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রায় চিন্তা সুকান্ত বাবুর। কিন্তু নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে এবং সেই বাজেটকে মাথায় রেখে প্রচুর কাজ রয়েছে। আর সেই কারণেই তিনি এই হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে পুরো বিষয়টি জানান এবং তার সম্মতি নিয়ে এই সফর বাতিল করেছেন। বাতিল করবার আগে অনেকবার ফোন করেছিলাম, বাট হি ওয়াজ আউট অফ স্টেশন, তাই কথা হয়নি। কিন্তু আপনাদের এখানে আসার আগে আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমি ওনাকে বুঝিয়ে বলেছি এবং উনি আমাকে বলেছেন ঠিক আছে মমতাজি, নো প্রবলেম। আমি বলেছি যদি তুমি অ্যালাউ করো, আমার পার্টির বিহাফে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জিকে পাঠাতে চাই, আমার পরিবর্তে তারা মিটিংয়ে অ্যাটেন্ড করবে। উনি বলেছেন ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এমনও কি হতে পারে, ধরুন মমতা দিল্লি গেলেই কার সঙ্গে দেখা করলেন, মানে শরিক যারা ইন্ডিয়া জোটের, আর কার সঙ্গে দেখা করলেন না তা নিয়ে সমীকরণ, অঙ্ক টঙ্ক কষা শুরু হয়ে যেত, তাই নিয়ে নানা প্রশ্ন এবং অপ্রিয় প্রসঙ্গ তৈরি হতো। কোথাও কি সেই সব কিছু অ্যাভয়েড করতে চাইলেন মুখ্যমন্ত্রী? দেখুন, এক দেশ এক নির্বাচন নিয়ে দলের অবস্থান আগেই ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক এড়াচ্ছেনও না, তার বদলে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনীতি প্রশ্ন করবে না তা তো হয় না। বাজেট যে 8 ফেব্রুয়ারি সে কথা তো আরও আগে থেকে জানা ছিল, তারপরেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি যাবেন। বাজেট থাকায় 5 তারিখ বিকেলে গিয়ে পরদিন বিকেলেই ফিরবেন। তাহলে হঠাৎ বাজেট বাড়তি গুরুত্ব পেল কেন? কি এমন হলো যে শেষ বেলায় সফর বাতিল করতে হলো? অবধারিত এই প্রশ্নটা উঠছে। সেটা যেতে যেতে আবার বন্ধ করে দিয়েছেন কেন? দিল্লিতে মধ্যে বলেছে আর এতদূর আসার দরকার নেই, আমি টাকা পয়সা ভোটের আগে যা দেবার দিয়ে দিচ্ছি, এবং সেই আশ্বাস পেয়েছেন বলেই উনি ধর্ণা চালিয়ে গিয়েও ঘোষণা করেছেন টাকা উনি দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস চাপে আছে। 1,94,000 কোটি টাকার হিসাব কার্যত নেই, কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। বিরোধীদেরকে একটু এদিক ওদিক করে দেবার যে দায়িত্ব ওনার, সেই দায়িত্বটা পালন করাটা ওনার কাছে জরুরি। এই দায়িত্বটা পালন করাই ওনার যখন কাজ, তখন দিল্লি গেলেও হয়, না গেলেও হয়। গেলে আবার দুটো প্রশ্নের মুখোমুখি হবেন, সেই কারণে যাবার প্রয়োজন নেই। সাংবিধানিক সংস্থা ক্যাগকে আক্রমণ করে কার্যত সারা দেশে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তো এত জটিল অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রীকে বাজেটের আগে সামাল দেওয়ার জন্য তো একটু থাকতেই হবে। দিদি আমাদের একটা প্রশ্ন আছে। দিদি প্রশ্ন না, আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন আসিনি। সব সময় প্রশ্ন হবে না। দিল্লি গেলেন না, সেটা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন। তবে সকাল সকাল রওনা দিলেন বিরোধী দলনেতা। দুপুরে পৌঁছে গেলেন সংসদ ভবনে। তারপর সংসদ ভবনে তখন ব্যস্ত শুভেন্দু অধিকারী। দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। দেখা তো হলো, কথা হলো কি? নিজেই বললেন বিরোধী দলনেতা। ऑनरेबल एचएम का साथ जो डिस्कशन हुआ वो तो मैं बाहर बोलने वाला नहीं हूं, वो तो आप आगे जो एक्शन होगा उसमें आपको दिखाई पड़ेगा। लेकिन बंगाल की मैं उसका अंदर में बात नहीं बताऊंगा। उसमें वो जो होगा उसका ज्यादा, उसका जो डिस्कशन हुआ, जो रोड मैप हुआ, उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा, वो मैं नहीं बता रहा हूं। অ্যাকশন আর রিঅ্যাকশন বুঝলেন কিছু? নিউটনের তৃতীয় গতিসূত্রের কথা বলতে চাইলেন বিরোধী দলনেতা। ওই যে প্রতিক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। আর কি, শুভেন্দুর অ্যাকশনের রিঅ্যাকশন দিল রাজনীতি। তো যখন এই ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের হুমকি, এই ধরনের কোনো রকম হুঁশিয়ারি দিয়েছেন, দেখা গেছে কোনো না কোনো অপকীর্তি, অঘটন, जनविरोधी काज हुए। जो डिस्कशन हुआ, जो रोड मैप हुआ,
उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा। বেশি অমিত শাহ কথা শুনবে না বাবু কেউ। অমিত শাহর কথা শুনলে ওই ঝাড়খণ্ড মার্কা কারবার হবে। অমিত শাহর কথা শুনে মানুষের ভবিষ্যৎ কখনো সুরক্ষিত হতে পারে না। এবারও যখন কোনো হুমকি দিচ্ছেন তাহলে ধরে নিতে হবে দিল্লি ভিত্তিক চক্রান্তমূলক জনবিরোধী বঙ্গবিরোধী কোনো ঘটনার ছক কষছেন তারা। जो डिस्कशन हुआ, जो रोड मैप हुआ, उसका एक्शन एंड रिएक्शन आपको देखना पड़ेगा। वो मैं नहीं बता रहा हूँ। আরও আছে, ওই যে অ্যাকশন আর রিঅ্যাকশন দুটোই আছে। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন শুভেন্দু অধিকারী। ক্রোনোলজিটা আপনি দেখুন। কেন্দ্রের বকেয়া নিয়ে আন্দোলন সেই কবে থেকে চলছে, সেই দাবি নিয়েই 2 ফেব্রুয়ারি কলকাতার রাজপথে তখন ধর্নার প্রস্তুতি নিচ্ছেন মমতা। তার ঠিক আগে 31 জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রীকে বকেয়া মেটানোর ব্যাপারটা মনে করাতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে উল্টে সুদীপ বাবুকেই সিএজি রিপোর্টটা পড়ে দেখুন পরামর্শ দেন মোদি। তারপর ধর্না রাজপথে, আর 3 তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। 3রা ফেব্রুয়ারি ঘোষণা মুখ্যমন্ত্রীর, আর 5 তারিখেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর। दीदी निर्मला जी का साथ मैं कुछ कंप्लेन किया अगेंस्ट स्टेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल। एक कैग रिपोर्ट जो आया है उसमें 2 लाख करोड़ का भ्रष्टाचार धांधली हुआ है। নির্মলা সীতারামনের কাছে গিয়ে নালিশ ঠুকলেন বিরোধী দলনেতা। এটা একটা ফিসক্যাল অ্যানার্কি এবং টেররিজম, এটা হচ্ছে একটা অর্থনৈতিক সন্ত্রাস। এবং এটা কেন করা হচ্ছে? যে গরিব মানুষরা মমতার সঙ্গে আছেন, তৃণমূলের সঙ্গে আছেন, তাদেরকে ভাতে মারো। নাটক করছে, যে সরকারের দিকে তাকিয়ে এই অভিযোগগুলো করছে ও তো 2020 সাল অবধি সেই সরকারেরই মন্ত্রী ছিল। ভারতমালা প্রকল্পে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যেটা খরচা 18 কোটি টাকা, সেটা বিল করেছে 250 কোটি টাকা। 7.5 লক্ষ ভুয়া আয়ুষ্মান ভারতের কার্ড। অল আউট আক্রমণে তৃণমূল, আর চড়া সুরে শুভেন্দুও। मैं निर्मला जी को बताया कि आपको कार्रवाई करना पड़ेगा। बंगाल में ऑडिट पहले कंप्लीट कीजिए, उसका बाद जीएसटी का रुपया छोड़िए, ये मेरा डिमांड था। যদি আদৌ কোনো অনিয়ম বা ত্রুটি থাকে তাহলে তার অংশীদার শুভেন্দু অধিকারী নিজে। इतना 6 लाख करोड़ से ज्यादा डेट हो गया है, आगे जो सरकार चलाएगी बंगाल में उसके लिए क्या हो रहा है? স্বরাষ্ট্র দপ্তর, এখানকার অর্থ দপ্তর সব কি ওদের কথাতে চলছে? ডাবল ইঞ্জিন সরকার চাইছে। ডাবল ইঞ্জিন সরকার ঘুরিয়ে সেটাই কি প্রতিহিংসার রাজনীতি? আর উনি জেনে রাখুন, উনি চলে আসার পর অর্থমন্ত্রী বলেছে যে মোদিজির সঙ্গে যা কথা হয়ে গেছে, এখন আমার ভোটের আগে তৃণমূলকে ভোটের টাকা ছাড়তে হবে। সারা ভারতবর্ষে একটাই পার্টি থাকবে, একটাই সরকার থাকবে, একটাই ধর্ম থাকবে, একটাই ভাষা থাকবে, একটাই ইলেকশন হবে এবং উনি হিটলার হয়ে যাবে। कुछ तो फाइनेंशियल डिसिप्लिन के लिए अंकुश लगाना चाहिए। ये डिमांड मैंने देश की वित्त मंत्री का पास मेरा ये विनती में रखा। দেখুন, মূলত আমাদের রাজ্য নিয়েই কথাবার্তা বলি, ঠোঁটকাটা তাই বলে, কিন্তু কেরলের দিকেও তাকাতে হবে। মানে দুটো রাজ্য, বাংলা আর কেরল, 2 রাজ্যের শাসক 2 ভিন্ন মেরুতে। সেই বঞ্চনার অভিযোগ কোথাও যেন এই দুটো ভিন্ন মেরুতে থাকা রাজ্যকে মিলিয়ে দিল। বকেয়া চেয়ে ধর্নায় বসলেন মমতা। এবার বাংলার মুখ্যমন্ত্রী দেখানো পথে কেরলের সিপিএম। খাস দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেই দিল্লি, যে দিল্লিতে দাঁড়িয়েই সুর সপ্তমে তুলেছিলেন তৃণমূলের নাম্বার 2 গত বছর অক্টোবরে। বাংলার মানুষ তার অধিকার পাচ্ছে, কেন্দ্র সরকারকে কিন্তু 1 ছটাক জমি তৃণমূল কংগ্রেস বা বাংলার মানুষ ছাড়ছে না বা ছাড়বে না। আপনারা তৈরি আছেন তো? সাথে লড়বেন তো? লড়বেন তো? দিল্লির বুকে ধর্নায় অভিষেক। এবার তৃণমূলের দেখানো পথেই কেরল সিপিএম।
সেই দিল্লির বুকেই ধর্ণা দেবেন খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেন আবার? ওই যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। তো আমরা অভ্যস্ত দেখতে পিনারাই বিজয়ন বামপন্থী মুখ্যমন্ত্রী। আমরা বামফ্রন্টের সময় শুনতাম এখানে যে বৃষ্টি হচ্ছে না কেন, কেন্দ্র মেঘ দিচ্ছে না। তো এটা বামপন্থীদের নতুন কিছু নয়, সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে। মানুষ হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর, তারা মমতার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। বাংলায় অডিট হয় না অথবা টাকা লোপাট হয়, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার সুযোগ নিশ্চয়ই সরকারের আছে। টাকা দিলে তো হিসেব দিতেই হবে। में जीएसटी का ऑडिट नहीं हो रहा है, आप एज एजम्पशन आपका जो फेडरल स्ट्रक्चर है राजधर्म है, आप रुपया दे रहा है। एक केरला, दुई पश्चिम बंगाल। केरल का लिए मेरा बात नहीं है, केरल का एमपी लोग है, केरल का। কলকাতায় মমতার ধর্ণা, তারপর এই সপ্তাহেই রাজধানীর বুকে ধর্ণায় কেরলের বাম মুখ্যমন্ত্রী। একই পথে এবার ধর্ণা অবস্থানে বসতে চলেছেন কেরলের মুখ্যমন্ত্রী। একই আওয়াজ উঠছে কর্ণাটকের মাটি থেকেও। কর্ণাটকের ইস্যু নিয়ে সংসদের অভ্যন্তরে অধীর চৌধুরী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দ্বৈরথ আজ দেখেছে সারা দেশ। But don't take it otherwise. There is a general perception being grown across the nation that non-BJP ruled states are being deprived. So this apprehension that some states are being discriminated against is a politically vitiated narrative which, I'm sorry to say, vested interests are happy to go about saying it. দেখুন, দিল্লিতে ধর্নায় বসেছিলেন অভিষেক, সেই দিল্লিতেই এবার পিনারাই বিজয়ন। কিন্তু কলকাতার ধর্নায় অভিষেক কোথায়? আর কি রাজনীতি দুয়ে দুয়ে চার করছে। সবাইকে আসছে, সমস্ত এমপিরাই আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বোধহয় এসে গেছে, খবর নেই তো, আমি ঠিক জানি না। এসে আর কথা তো শুনলাম তো, জানি না। আমার ধারণা শারীরিক প্রবলেম আছে, অসুস্থতা আছে আমার মনে হয়। অভিষেক? হ্যাঁ, আমার সাথে কথা হয়নি, কিন্তু অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করাচ্ছে। মনের অসুস্থতা তো ট্রিটমেন্ট হয় না, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অসুস্থতা। তো এখন চলবে কিছুদিন এরকম, মাঝে মাঝে চলে এরকম। অভিষেক সংসদের কাজে, সংসদের অধিবেশনে দিল্লি গিয়েছিলেন। তারপরে তার চোখের চিকিৎসাজনিত দু একটি বিষয় রয়েছে। অভিষেককে আমরা নিশ্চিতভাবে মিস করছি। অভিষেক থাকলে আরও নিশ্চিতভাবে ভালো লাগতো। এরকম মনোমালিন্য হয়, মুখ দেখাদেখি বন্ধ হয়, আবার তারপরে শুরু হয়ে যায় নতুন করে। নাটকও হতে পারে, আমরা এর আগেও দেখেছি এরকম বহুবার নাটক হয়েছে। যখনই সিবিআইডি অনেক কিছু করতে যাবে শোনা যায়, তখনই এই ধরনের নাটক হয়। আবার সেটা পার হয়ে গেলে, সেই ফেজ পার হয়ে গেলে আবার হাতে হাত ধরে একসাথে চলা হয়। কিন্তু এর মধ্যে যারা কোনো ফাটল খোঁজার চেষ্টা করছেন, বোধহয় তাদের উদ্দেশ্য শেষ পর্যন্ত সাধিত হবে না। এটা একটা ঐক্যবদ্ধ পরিবার। পিসি ভাইপো ঠিক আছে, ড্রামা জেলে না যাওয়ার জন্য। মা দুর্গার স্কেচ যদি আঁকেন, তাহলে দেখবেন মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিংহ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দের পরে মা দুর্গা এবং সিংহ। যাই হোক, দেখুন ভোটটা কবে জানেন? এপ্রিলের মাঝামাঝি। কেউ জানে না, ঘোষণাই হয়নি। কিন্তু তার আগেই নাকি রেজাল্টটা ঠিক হয়ে গেছে। ওই যে শুরুতে দেখাচ্ছিলাম, এসবার 400 পার। সংসদে দাঁড়িয়ে এই গ্যারান্টি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি জানেন, প্রধানমন্ত্রী বলেছেন 400 তো এনডিএ পাবে, আর বিজেপি একা 370 গ্যারান্টি। अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है, और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। मैं देख रहा हूं देश का मिजाज, एनडीए को तो 400 पार करवा ही के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। কি আপনি কি বুঝলেন? 56 ইঞ্চি ছাতির গ্যারান্টি আরো চওড়া মনে হলো, যদিও নমর আত্মবিশ্বাসে অন্য গন্ধ পাচ্ছেন বিরোধীরা।
কোথা থেকে আছে আত্মবিশ্বাস? তার মানে যেটা আমরা বলি যে ইভিএম ম্যানিপুলেশন, সেই ইভিএম ম্যানিপুলেশন কি তারা ইতিমধ্যে করে নিয়েছে? নির্বাচন কমিশনকে তো ইতিমধ্যে তারা কুক্ষিগত করেছে। কোন কোন বুথে কীভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ম্যানিপুলেট করবে সেই প্রক্রিয়া কি তারা ইতিমধ্যে সম্পূর্ণ করে নিয়েছে? তা না হলে মানুষের প্রতি আস্থা না রেখে কীভাবে এরমভাবে বলতে পারছে যে তারা আপকিবার 400টা আসন পার করবে? শুধু কি গ্যারান্টি? শুধু কি ভবিষ্যতের স্বপ্ন? না, মোদির দীর্ঘ বক্তৃতায় আজকে বারবার বিরোধীদের তিনি বিঁধেছেন। দেখুন, আপনি তোপ, আক্রমণ এইসব শব্দ প্রয়োগ করলে যথার্থ ব্যাখ্যা হবে না। মোদি বারবার বিরোধীদের কাঁটা দিয়ে বিঁধেছেন, উল্টে পাল্টে বিঁধেছেন। উঠেছে টাকার পাহাড় প্রসঙ্গ, বাংলার প্রসঙ্গ। চেনা চেনা না শব্দগুলো? দেখুন। हमारे कार्यकाल में ईडी ने 1 लाख करोड़ रुपए की संपत्ति दी। देश का लूटा हुआ माल देना ही पड़ेगा। और जिनका इतना सारा माल पकड़ा जाता हो, नोटों के ढेर पकड़े जाते हो, और अधीर बाबू तो बंगाल से आते हैं, देखे हैं नोटों के ढेर उन्होंने तो किस किस के घर में से पकड़े जाते, किस किस राज्यों में पकड़े जाते थे। ये देश नोटों के ढेर देख देख करके चौंक गया है। যাদের বলে এরা চোর, যাদের বলে এরা দুর্নীতিগ্রস্ত, যাদের বলে গ্রেফতার করব, তারপর তারাই বিজেপি নেতা হয়ে যায়। নরেন্দ্র মোদী বলছেন পেছনে নিশীথ প্রামাণিক বসে নরেন্দ্র মোদী দুর্নীতির অভিযোগ নিয়ে বলছে, নরেন্দ্র মোদী সংসদে বলছেন, আর ঘুষখোর তোলাবাজ শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম গিয়ে অমিত শাহর সঙ্গে মিটিং করছেন। যত দুর্নীতিগ্রস্ত সমস্ত বিজেপিতে, আর নরেন্দ্র মোদী বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। হাস্যকর। মোদী আজ বিভিন্নভাবে দুর্নীতি প্রসঙ্গ এনেছেন, যেখানে বাংলার রেফারেন্স রয়েছে, কিন্তু বাংলার এক নেতার নাম বারবার ঘুরে ফিরে মোদীর মুখে এসেছে। কার নাম? কংগ্রেসের অধীর চৌধুরী। দেখুন কি বলেছেন। आज विपक्ष की जो हालत होगी ना, इसकी सबसे दोषी कांग्रेस पार्टी है। देश ने जितना परिवारवाद का खामियाजा उठाया है, उसका खामियाजा खुद कांग्रेस ने भी उठाया है। वजीर बाबू की हालत हम देख रहे हैं। वरना ये समय था संसद में रहने का, लेकिन परिवारवाद की सेवा तो करनी पड़ती है। ভারতবর্ষের ক্ষমতা থেকে মোদিকে উৎখাত করতে সবথেকে বড় শক্তির নাম কংগ্রেস। তাই কংগ্রেসকে আক্রমণ করো। সবাইকে ম্যানেজ করা যাবে, কংগ্রেসকে ম্যানেজ করা যাবে না। তাই কংগ্রেসের প্রতি আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করে দিলেন যে কংগ্রেস তার প্রধান প্রতিপক্ষ। আমি মনে করি এটা আমাদের জন্য ভালো বার্তা। মোদির সঙ্গে প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই উপলব্ধির দ্বারা পরিচালিত হয়ে নরেন্দ্র মোদী আজ এইভাবে কংগ্রেসকে বেনজির আক্রমণ করলেন। অধীরবাবু পরিবারের তন্ত্র খুব তো চোখে পড়ছে না, বরং ওনার ডান দিকে যিনি থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিবারতন্ত্র চালু করেছেন, এটা তো সবাই বুঝতে পারছে। ওনার বাঁয়ে ডাইনে নেতামন্ত্রী তারা তো কার্যত পরিবারতন্ত্র করে চলেছেন, যারা সরকার পক্ষের। আসলে সরকার পক্ষের অপদার্থতা লোকের কাছে ধরা পড়ে গেছে বলে ওনার এখন সমগ্র চোখটা পারলে অপোজিশনের দিকে। মোদির মুখে বারবার অধীরের নাম কেন? আচ্ছা, বিরোধীরা এই দীর্ঘ বক্তৃতায় এত খোঁচাকে কি বললেন? कुछ दिन पहले भानुमति का कुनबा जोड़ा, लेकिन फिर एकला चलो रे करने लग गए। कांग्रेस के लोगों ने नया नया मोटर मैकेनिक का काम सीखा है, और इसलिए अलाइनमेंट क्या होता है उसका ज्ञान तो हो गया होगा। मैं देख रहा हूं अलायंस का ही अलाइनमेंट बिगड़ गया। अगर एक दूसरे पर विश्वास नहीं है तो ये लोग देश पर विश्वास कैसे करेंगे? বিরোধীদেরকে যেভাবেই হোক, হয় চাপ দিয়ে, না ইডি সিবিআই দিয়ে,
নাহলে অ্যালিওর করে ভেঙে দেবার চেষ্টা করছেন। এবং এই কাজে ওনার সবচাইতে বড় সঙ্গী নীতিশ কুমারকে উনি পেয়েছেন, এবং অবশ্যই ওনার খুব বড় সঙ্গী মমতা ব্যানার্জি আছেন।